কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। গোরস্থানটা সম্পর্কে অদ্ভুত কুসংস্কার তাহলে এখানেও চালু আছে দেখছে। চালু করা হয়েছে কেন বলেই স্মাগলার চক্রের কথাটা মনে পড়ে গেল। তাই বললাম, হ্যাঁ, স্মাগলিংয়ের স্বার্থে রাতের দিকে সম্ভবত চোরাচালানিরা এসে ওখানে। আমার কাঁধে চাপ দিয়ে আমাকে নিয়ে বসে পড়লেন ঝোপের আড়ালে। তারপর গুঁড়ি মেরে কিছু দূর এগিয়ে গেলেন। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, উনি আমার কাঁধ চেপে গুঁড়ি মেরে চলতে বাধ্য করছেন। একটু পরে ঝোপের ফাঁকে মাথা তুলে চাপা স্বরে বললেন, এবার তুমিও দেখতে পারো ডার্লিং। ঝোপের সামনে টানা একটা পাঁচিল। পাঁচিলটা ফুট 6 বেশি উঁচু নয়। দেখা মাত্র বুঝতে পারলাম নবাবী কবরখানার দক্ষিণ প্রান্তে এসে পড়েছি আমরা। কবরখানাটা উঁচুতে, যথেষ্ট গাছপালা ফুলের ঝোপে ভর্তি। তারপর দেখি সেই ইদ্রিস আলী কবরখানার ভেতর এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে চলেছে। একটু পরে সে বসে পড়ল, আর তাকে দেখতে পেলাম না। বললাম, কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো। তোমাকে সব সময় বলি জয়ন্ত, অবজারভেশন, পর্যবেক্ষণ একজন ভালো রিপোর্টারের জন্য জরুরি। তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারতে ইদ্রিস আলী বাংলা বলছে চমৎকার, কিন্তু তার দন্তস্ব জোরালো। তাছাড়া তার উচ্চারণ ভঙ্গিতে সূক্ষ্ম পার্থক্য। তুমি ভাবছিলে বাঙালি মুসলিমরা হয়তো জ্যান্তকে জেন্দা, ভয়কে ডর বলেন, তাই এতটা লক্ষ্য করনি। জাহানাবাদে প্রচুর মুসলিম আছেন যাদের মাতৃভাষা এখনও উর্দু। তারা অনেকেই চমৎকার বাংলা বলতে পারেন, কিন্তু সূক্ষ্ম উচ্চারণ পার্থক্য ধরা যায়। যাই হোক, এই ইদ্রিস আলীর চেহারা দেখেও তোমার চেনা মনে হওয়া উচিত ছিল, কারণ কলকাতায় তার দাদাকে তুমি দেখেছ। কর্নেল, এই লোকটি কি তাহলে ওই নিরুদ্দিষ্ট জাবেদ পাঠান? আস্তে, ওর হাতে যেটা তুমি সাধারণ বন্দুক ভেবেছ, লক্ষ্য করলে দেখতে ওটা একটা রাইফেল। হতভাগ্য পাগল নাসির খাঁয়ের জন্য আমার ভাবনা হচ্ছে জয়ন্ত। আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আরেকটি কর্নেল কাহিনী, স্বর্গের বাহন, ব্যর্থ প্রেমের প্রতিহিংসা। প্রতিবারের মতো এবারেও আপনাদেরকে জানাচ্ছি, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমাদের উপস্থাপনায় গল্পটি শোনার পরই করবেন। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুল করবেন না। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, ব্যর্থ প্রেমের প্রতিহিংসা। শামীমারা বেগমের মুখে তার পূর্বপুরুষদের গল্প শুনছিলাম কফি খেতে খেতে। এমন সময় বাইরে মোটর গাড়ির শব্দ শোনা গেল। বেগম সাহেবা আবুকে ডেকে বললেন, দেখে আয় তো বেটা, কে এলো। বেগম সাহেবা দ্রুত অন্দরমহলে চলে গেলেন। তারপর পুলিশ অফিসার মিস্টার ভদ্রের আবির্ভাব ঘটল। কর্নেল তাকে খাতির করে বসালেন। দেখো তো আবু যদি আরেক কাপ কফি আনতে পারে। আবু চলে গেলে কর্নেল বললেন, আপনাকে চিন্তিত দেখাচ্ছে মিস্টার ভদ্র। সদর থেকে মর্গের প্রাথমিক রিপোর্ট নিয়ে এসেছেন সেকেন্ড অফিসার। আপনার অনুমান সত্য কর্নেল, তাহের মিয়ার মাথার পিছনে প্রথমে গুলি করা হয়েছিল। রাইফেলের গুলি? এক্স্যাক্টলি, রাইফেলের বুলেট। প্রথমে গুলি করে মেরে তারপর শক্ত কিছু দিয়ে মাথার পেছনটা থেঁতলে দেওয়া হয়েছে, যাতে। কিন্তু গুলিটা কানের পাশে হাড়ের খাঁজে আটকে ছিল।
কিন্তু জর্জিস সাহেবের মাথায় অবশ্য গুলি করা হয়নি, তাকে ইট বা লোহার মুগুর দিয়ে মারা হয়েছিল। তার মর্গের রিপোর্ট তো আপনি দেখেছেন বলছিলেন। আপনি গিয়ে দেখে আসতে পারেন থানায়। তাহের মিয়ার খুনি ভেবেছিল পাগল নাসির খায়ের উপর খুনের দায়টা চাপাবে। আমার খালি অবাক লাগছে, গুলি মাথায় নিয়ে তাহের দর্জি অন্তত 10 মিটার দৌড়ে এলো কি করে? দৌড়ে আসেনি। প্রথমে যা ভেবেছিলাম, গুলি খেয়ে উনি পড়ে গিয়েছিলেন, তারপর ওর পা ধরে টেনে আনা হয়েছিল। কেন? এই বাড়ির পূর্ব দিকের সদর রাস্তা থেকে কবরখানার ওই অংশটা সোজা চোখে পড়ে। মাথার খুলি যেভাবে থেঁতলে দেওয়া হয়েছে তাতে অন্তত মিনিট 5 সময় লাগার কথা। কাজে রাস্তা থেকে কারোর চোখে পড়বে না এমন জায়গায় বডি সরিয়ে নিয়ে যাওয়ার দরকার হয়েছিল। এইসব বিভৎস ব্যাপার দুজনে আলোচনা করছেন নির্বিকার মুখে। আমার গা গুলিয়ে উঠছিল শুনতে শুনতে, তাই দক্ষিণের খোলা বারান্দায় গিয়ে সিগারেট ধরালাম। কিছুটা দূরে পোড়ো জমির ওধারে কবরখানাটা এখন অন্ধকার হয়ে আছে। তাকাতে গা ছমছম করছিল। তবে এখন আর এই গা ছমছম করাটা ভূতপ্রেত বা সেই অন্য গ্রহের পলাতক প্রাণীটির জন্য নয়, জাভেদ পাঠানের জন্য। সে কি এখন রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে? আশ্চর্য সাহস লোকটার। কবরখানায় সে 2.5 বছর ধরে লুকিয়ে আছে। রামবাবু তাহলে গিরগিটির মতো যে জ্যান্ত মরাটাকে কবরে ঢুকতে দেখেছিলেন সে ওই জাভেদই বটে। কিন্তু রামবাবু কেন গিরগিটির সঙ্গে তার উপমা দিলেন আমার মাথায় আসছিল না। নাকি কবরে ঢোকার সময় জাভেদ শুয়ে পড়ে কাত হয়েছিল? হয়তো ঢোকার জায়গাটা সংকীর্ণ, তাই ওই ভঙ্গিতে ঢুকতে হয়। কিন্তু কথা হলো, একটা কবরের ভেতর কতটুকু বা খালি জায়গা থাকে যে একজন জ্যান্ত লোক দিব্যি 2.5 বছর কাটিয়ে দিতে পারে? খোলা বারান্দায় ঠান্ডাটা বড্ড বেশি, আর ঘরের ভেতর থেকে তখন জাভেদের নাম শোনা যাচ্ছে। তাই ঘরে ঢুকে চুপচাপ বসে পড়লাম। মিস্টার ভদ্র কফিতে চুমুক দিয়ে বললেন, জাভেদ শুধু স্মাগলার হলে কথা ছিল, সে এলাকার ডাকাতদের লিড করত। বর্ডার এরিয়ায় এটাই বড় সমস্যা যে পদ্মা পেরিয়ে গেলে আমরা হেল্পলেস। তবে জাভেদ গা ঢাকা দিয়েছিল কনস্টেবল মতি সিংকে খুন করার পর। তখনও আমি এখানে আসিনি। কনস্টেবল খুন হলে তার প্রচণ্ড প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কাজেই তাকে গা ঢাকা দিতে হয়েছিল। আমার ধারণা সে পদ্মার ওপারেই থেকে গেছে, কারণ সে জানে এপারে এলেই তার কি অবস্থা হবে। বুঝলাম কর্নেল ওকে জাভেদ ওরফে ইদ্রিস আলীর কথা বলেননি, বললেই ভালো করতেন। কবরখানা ঘিরে ফেলে প্রত্যেকটি কবর পরীক্ষা করে দেখলেই ধরা পড়ে যেত কোন কবরটি তার আস্তানা। কর্নেলের দিকে তাকালে উনি মুচকি হেসে বললেন, তুমি কি অন্য গ্রহের প্রাণীটিকে দেখতে গিয়েছিলে জয়ন্ত? আমার মনে হয় প্রাণীটিকে ডিস্টার্ব না করাই ভালো। ওদের শরীর অ্যান্টিম্যাটারে তৈরি, সাবধান। হ্যাঁ, অন্য গ্রহের প্রাণী? ব্যাপারটা কি বলুন তো? মিস্টার ভদ্র, আশা করি এরিক ফন দানিকেনের বই পড়েছেন। ওই কবরখানায় নাকি বুঝেছি। কবরখানার জিনের কথা তো? বেগম সাহেবের স্টেটমেন্টে কথাটা আছে। তবে জেনে রাখুন, জিন টিন বা অন্য গ্রহের প্রাণীটি আসলে একটি ধরিবাজ স্মাগলার। কবরখানার দিকে আমার বরাবর নজর আছে। গত মাসে এক রাত্রে ওখানে হানা দিয়েছিলাম, কাউকে ধরতে পারিনি। তবে কিলো 2 গাঁজার একটা প্যাকেট আর 5টা বিদেশি ক্যালকুলেটর পাওয়া গেছে। তারা খেয়ে বেটার ছেলেরা সেগুলো ফেলেই পালিয়েছে। আরও কিছুক্ষণ স্মাগলারদের গল্প করে মিস্টার ভদ্র উঠলেন। কর্নেল ওকে বিদায় দিতে গেলেন। জিপের গড়গড় আওয়াজ দূরে মিলিয়ে গেলে গোয়েন্দা প্রবর ফিরে এলেন। তখন বললাম, জাভেদ পাঠানের কথাটা ওকে জানালেই পারতেন। চুপ। বেগম সাহেবার কাশির শব্দ শোনা গেল। পর্দা সরিয়ে ঘরে ঢুকে চাপা স্বরে বললেন, এক মুশকিল হয়েছে কর্নেল সাহেব। ছোটকু এসে কখন দাঁড়িয়েছিল সদর গেটে, আমার মেয়েরা দেখতে পেয়ে তাকে ডেকে এনেছে। আমার তো খুব ডর লাগছে। ছোটকু মানে আপনার ছোট ভাই নাসির খাঁ কি? জি হ্যাঁ। আপনাকে আমি বলেছি ওর জন্য একটুও ভাববেন না। এক কাজ করুন, বাড়তি কোনো ঘর আছে কি বাড়িতে? আছে, কিন্তু আপনাকে উনি পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনার মেয়েদের সম্ভবত উনি স্নেহ করেন। মেয়েদের আড়ালে ডেকে বলে দিন সেই ঘরে ওকে বিছানা করে দিক, খেতে চাইলে খেতে দিক। তারপর বাইরে থেকে দরজা আটকে দেবেন আপনি, যেন আর না বেরোতে পারেন। সর্বনাশ! তাহলে তো ঘরের ভেতর চেঁচামেচি হুলস্থুল করে সবকিছু ভাঙচুর করবে। তেমন কিছু করলে আমি তো আছি, ডাকবেন।
আপনাকে আমি বলেছি, এখনো বলছি, আপনার স্বামীকে আপনার ছোট ভাই খুন করেনি। নাসির খাঁ সম্পর্কে ভুল ধারণা আপনার মাথায় ঢুকিয়েছেন আপনার দাদা বড় নবাব সাহেব। না, তারও দোষ নেই, তাকে যা বোঝানো হয়েছে তিনি তাই বুঝেছেন। বেগম সাহেবা কুণ্ঠিতভাবে অন্দরমহলে চলে গেলেন। কর্নেল তার কিট ব্যাগের ভেতর থেকে একটা বই বের করে চেয়ারে আরাম করে বসলেন। একটু হেসে বললাম, জাহানাবাদের ইতিহাস পড়ে কি এই খুনোখুনির রহস্যের সূত্র মিলবে আপনি ভাবছেন? হ্যাঁ, এই বইটা জাহানাবাদের ইতিহাস নয় জয়ন্ত, ভারতের ইতিহাস। মিস্টার ভদ্র তাহলে ঠিকই বলেছিলেন, মশা মারতে কামান দাগা। ভারতের ইতিহাস পড়ে ভাবা যায় না। ডার্লিং, তোমাকে রামবাবুতে পেয়েছে, সাবধান। রামবাবু জিনিয়াস লোক, তিনিও ঠিক বলেছিলেন। কর্নেল বইটা টেবিলে রেখে সোজা হয়ে বসে কান খাড়া করে কিছু শুনে বললেন, না, সব ঠিক আছে। নাসির খাঁ ভাগ্নিদের সত্যিই খুব স্নেহ করেন, ওই শোনো। কান পেতে আমি কিছু শুনতে পেলাম না। বললাম, শোনার মতো তো কিছু কানে আসছে না। অবশ্য আপনার কথা আলাদা, আপনার মাথার পেছন দিকেও কান আছে। নাসির খাঁ গুণী লোক, অসাধারণ গাইতে পারেন, জানা ছিল না। কি আশ্চর্য, আমি ভাবছি ট্রানজিস্টার বাজছে। ট্রানজিস্টারে গানের সঙ্গে বাজনাও থাকে জয়ন্ত। অনেক সময় নাও থাকতে পারে, খালি গলায় গান গাইতেও শুনেছি আমি। কর্নেল বোধহয় বিরক্ত হলেন, আবার বইটা খুলে বসলেন। এই সময় আবু ছেলেটা এলো ভেতর থেকে, তার মুখে মিটিমিটি হাসি। বলল, মাঝি বললেন এখনই খাবেন না পরে খাবেন? অসুবিধে না হলে আধ ঘন্টা পরে, মোটে তো 8টা বাজে। আবু চলে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আবু ভেতরে গান গাইছে কে? জি, পাগলা নবাব। কর্নেল আমার দিকে চোখ কটমুটিয়ে তাকালেন। আমি বললাম, ঘাট মানছি কর্নেল, তা আবু পাগলা নবাব এত ভালো গান গাইতে পারেন? ওরে বাবা, পাগলা হওয়ার আগে কত বড় বড় ফাংশনে গান গাইতেন ছোট নবাব। এই তো গত বছর নহবত খানার কাছে ফাংশন হলো, কলকাতা থেকে গাইয়ে এসেছিল, ছোট নবাবও গিয়েছিলেন। সবাই বলল আমাদের ছোট নবাবের পায়ের কাছেও লাগে না কেউ। ভেতর থেকে ডাক এলে আবু বিরক্ত মুখে চলে গেল। ছেলেটার এক মুহূর্ত অবসর নেই, সব সময় ওকে চরকির মতো ঘুরে ফরমাস খেটে বেড়াতে হয়। গানটা থেমে গেল হঠাৎ। আবার গুমট স্তব্ধতা। শীত ক্রমশ বাড়ছে। দক্ষিণেরও দরজা দুটো বন্ধ করে দিলাম। তারপর বললাম, এটা কি ভারতের ইতিহাস পড়ার সময়? তুমি নিশ্চয়ই 11 শতাব্দীর প্রখ্যাত পর্যটক এবং পণ্ডিত আল বেরুনির নাম শুনেছ? হয়তো শুনেছি, কিন্তু হঠাৎ আল বেরুনি কেন? আল বেরুনি ছিলেন লুটেরা বাদশাহ সেই সুলতান মাহমুদের সভা পণ্ডিত। গজনীর এই মাহমুদ শাহ ভারতে হানা দিতে এলে তাকেও সঙ্গে আসতে হয়েছিল। সে আমলের রাজা বাদশাহদের ওই স্বভাব ছিল, যেখানেই যাবেন সঙ্গে সভা পণ্ডিতটি থাকা চাই। তো মাহমুদ শাহ ভারত থেকে লুণ্ঠন করে নিয়ে গেলেন ধনরত্ন। আর পণ্ডিত আল বেরুনিও পিছিয়ে থাকার পাত্র নন, তিনি লুণ্ঠন করে নিয়ে গেলেন ভারতের জ্ঞান ভাণ্ডারের অজস্র রত্ন। এমন করে বলবেন না, জ্ঞান কি লুটের মাল? জ্ঞান অর্জন করার জিনিস। মাহমুদ শাহ যখন হিন্দুদের মন্দির ভেঙে ধনরত্ন লুট করছেন, তখন তার সভাপণ্ডিত মন্দিরের ধর্মশাস্ত্রবিদদের কাছ থেকে জ্ঞান রত্ন কেড়ে নিচ্ছেন। জয়ন্ত, তুমি ঠিক বলেছ, জ্ঞান লুটের জিনিস নয়, কিন্তু জ্ঞান অর্জন করতে হলে এক ধরনের শক্তির দরকার নয় কি? সেই শক্তির নাম মেধা। মেধার জোর না থাকলে অপরের মেধা করায়ত্ত হয় না। আল বেরুনি যখন ফিরে গেলেন স্বদেশে, তখন তিনি ভারতীয় মেধায় প্রজ্ঞাবান। পতঞ্জলির যোগশাস্ত্র থেকে শুরু করে অসংখ্য বিদ্যা তার করায়ত্ত। ফার্সিতে পতঞ্জলি শাস্ত্র অনুবাদ করেন আল বেরুনি। তারপর লেখেন ভারতের ইতিহাস। তার নাম দেন তারিখ-এ হিন্দুস্তান। এই সেই তারিখ-এ হিন্দুস্তানের ইংরেজি অনুবাদ। খুব ভালো, কিন্তু এই বইটা নিয়ে এসে মন দিয়ে পড়ার সঙ্গে জাহানাবাদ রহস্যের সম্পর্কটা কি আছে? আল বেরুনি শুধু পণ্ডিত না, দক্ষ চিত্রকরও ছিলেন। সে আমলে তো ছাপাখানা ছিল না, তাই সব পণ্ডিতকে দক্ষ লিপিকারও হতে হতো। পাণ্ডুলিপিকে সাজানোর জন্য তাঁরা ছবিও আঁকতেন। দুর্ভাগ্যক্রমে আল বেরুনির মূল পাণ্ডুলিপিটি হারিয়ে যায়। তার অনুলিপি উদ্ধার করা হয়েছিল, তাতে কোনো ছবি ছিল না। অথচ ভারতের ইতিহাসের সঙ্গে আল বেরুনি অনেক ছবিও এঁকেছিলেন। ছবির উল্লেখ তার এই বইতে আছে, কিন্তু আমার আগ্রহ অন্যত্র। আল বেরুনি লিখেছেন, দেশে ফেরার সময় কজন হিন্দু পণ্ডিতের সঙ্গে তিনি ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করেন।
প্রফেটের জীবন কাহিনী শোনান তাকে। প্রসঙ্গক্রমে প্রফেটের ঈশ্বর সন্নিধানে সশরীরে স্বর্গে যাত্রার কথাও বলেন। তখন হিন্দু পণ্ডিত অবিশ্বাস প্রকাশ করে বলেন, আপনাদের প্রফেট স্বর্গে গেছেন কি উপায়? তখন আল বিরুনি তাকে একটি ছবি এঁকে বলেন, এই বাহনে চেপে প্রফেট স্বর্গে গিয়েছেন। বোররাক একাদশ শতাব্দীর প্রখ্যাত পণ্ডিত আল বিরুনির নিজের হাতে আঁকা বোররাকের ছবি সেই হিন্দু পণ্ডিতের কাছে থেকে গিয়েছিল। তার নাম ছিল দয়ারাম শাস্ত্রী। শাস্ত্রীজির এক বংশধর ছবিটি উপহার দেন মোগল বাদশাহ আকবরকে। মোল্লা জাহাবাজ খানের লেখা রোজনামচায় এর উল্লেখ আছে। চীনা সিল্কের ওপর আঁকা সেই অসাধারণ ছবিটি অবশেষে বাদশাহ ঔরঙ্গজেবের পাল্লায় পড়ে ভুল উল্টিত হয়। যাই হোক, তুমি ভাবছো সেই ছবি সম্পর্কে এত পড়াশুনো করে, এমনকি আল বিরুনির বইয়ের অনুবাদ জোগাড় করে জাহানাবাদে এসেছি। আমি কি অন্তর্যামী? তাই তো মনে হচ্ছে। গতকাল সকালে শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে তুমি যখন ট্রেন ফেলের আশঙ্কায় আমার মুন্ডুপাত করছিলে, তখন আমি বিড্ডুর জন্য ওঁত পেতে দাঁড়িয়েছিলাম পার্ক স্ট্রিট এলাকার জাহানাবাদ প্যালেসের সেই গলির ভেতরে। যাই হোক, বিড্ডুর কাছে জানতে পেরেছিলাম ছবিটা বোররাক নামে অদ্ভুত প্রাণীর। তখন ট্রেন ছাড়তে আধা ঘন্টা দেরি, আবার বাড়ি ফিরতে হয়েছিল। তুমি তো জানো আমার প্রাচীন ইতিহাস এবং প্রত্নতত্ত্বে নৃতত্ত্বে প্রচণ্ড আগ্রহ, কাজেই আমার সংগ্রহে এসব বই প্রচুর। বাড়ি ফিরে মার্কিন চিত্রকলা বিশারদ আর্নল্ড সাহেবের পেন্টিং ইন ইসলাম বইটাতে বোররাক খুঁজলাম, পেয়ে গেলাম। অমনি মনে পড়ে গেল মোল্লা জাহাবাজ খানের রোজনামচার কথা, তাতেও পড়েছি আল বিরুনির আঁকা বোররাকের ছবির কথা। তারপর যথাসময় স্টেশনে পৌঁছে দেখি তুমি রামবাবু বেচারাকে খামোকা শাসাচ্ছ। আরে শাসাবো কেন? রামবাবুকে আপনার বাড়িতে ফোন করতে বলছিলাম, রামবাবু বলছিলেন স্টেশনে ফোন সবসময় অকেজ। আমি কেন আসার পথে আপনাকে নিয়ে এলাম না বলে উল্টে রামবাবু আমাকে বকাবকি করছিলেন। কথা হলো, আমার তো ড্রাইভার নেই, গাড়ি নিয়ে আপনাকে ইলিয়েট রোড থেকে তুলে না হয় আনলাম, তারপর গাড়িটার কি হবে? রামবাবু তা কিছুতেই বুঝতে চান না। তাছাড়া স্টেশনে আসার সময়ও ট্যাক্সি পাইনি, এসেছি বাসে। অথচ রামবাবু মাঝি বলেছেন খানা জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে, এখন যদি খেয়ে নেন ভালো হয়। ছোট নবাব খেয়েছেন? জি হ্যাঁ, খাওয়া দাওয়া করে ভাগ্নিদের সঙ্গে গল্প করছেন। বোঝাই যায় না উনি পাগল হয়ে গেছেন। ভালো জামা কাপড় পরে একেবারে ফিট বাবুটি। কি গল্প করছেন? কি সব আবোল তাবোল কথা, বোঝা যায় না। মুনা রুনা পড়েছে বিপদে, উঠে আসতেও দিচ্ছেন না। তাহলে আর পাগলামি করলো কোথায়? পাগলামি কি সহজে সারে? তবে এখনকার মতো যেন সেরে গেছে। আবু এসে দিদিকে তাড়া দিল। মিনা ভেতরে গেল। আবুর হাতে একটা নকশা কাটা সুন্দর কাপড়। কাপড়টা টেবিলে ঢাকা দিয়ে তার উপর খাবারের প্লেট রাখা হয়। জিজ্ঞেস করলে আবু সকালে বলেছিল একে বলে দস্তরখান। কর্নেল বলেছিলেন খানদানি মুসলিম পরিবারে এই দস্তরখান বিছিয়েই খেতে দেওয়ার রীতি আছে। এখন আবু সেই কাপড়টার ভাঁজ খুলে টেবিলে বিছিয়ে দিল। সেই সময় একটা ভাঁজ করা এক টুকরো কাগজ দস্তরখানের ভেতর থেকে টুক করে নিচে পড়ল। আবু সেটা লক্ষ্য করল না, দস্তরখান বিছিয়ে দিয়েই সে চলে গেল। ভাঁজ করা কাগজটা কুড়িয়ে নিলাম, কিন্তু সেটা কর্নেলেরও চোখে পড়েছিল। উনি তক্ষুনি আমার কাছ থেকে ছোঁ মেরে কেড়ে নিলেন। সেই সময় হন্তদন্ত হয়ে ছুটে এলেন শামীমারা বেগম। বললেন, আবুর কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? নতুন দস্তরখান বের করে রেখেছি, সেটা না এনে দুপুরেরটাই দিয়ে গেছে। ঝুটার দাগ এখনো লেগে আছে, ধোয়া পর্যন্ত হয়নি বলে রুষ্টভাবে ডাকলেন আবুকে। আবু দরজার পর্দা সরিয়ে সাড়া দিল। এই বাদর, এই এটো দস্তরখান পাততে ধরে কে বললো রে? বলে বেগম সাহেবা টেবিল থেকে কাপড়টা টেনে তার দিকে ছুঁড়ে দিলেন। তারপর বললেন, আজকে ঘর সাফ করেছিলি? বুবু করেছে বিকেলে। কি নোংরা হয়ে আছে সব! কি করিস তোরা ভাই বোনে? কাল সকালে যেন দেখি ভালোভাবে সাফ করেছিস, নইলে দেখাবো মজা তোদের। যা, ধোয়া দস্তরখান এনে পেতে দে। আপনাদের খুব অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কর্নেল সাহেব। গরিবের বাড়ি বলে মেহরবানি করে একটু মানিয়ে নেবেন। কিচ্ছু ভাববেন না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বেগম সাহেবা চলে গেলেন ভেতরে। তারপর কর্নেল আমার দিকে তাকালেন। আমি একটু হাসলাম শুধু। তখন কর্নেলও একটু হেসে আস্তে করে বললেন, ভালো রিপোর্টারের জন্য কি গুণ থাকা দরকার বলেছিলাম জয়ন্ত? অবজারভেশন। কিন্তু জিনিসটা কি আগে দেখুন। চুপ।
রাত 10টায় দেখি কর্নেল তখনও টেবিল বাতির আলোয় আলবেরনের ইতিহাস পড়ছেন। বাইরে কোথাও গেলে আমার ঘুম হয় না। কিছুক্ষণ পরে খুটখাট শব্দ শুনে পাশ ফিরে দেখি কর্নেল সেই ভাঁজ করা কাগজটা টেবিলে খুলে রেখে ক্যামেরা তাক করে আছেন। কয়েকবার ফ্ল্যাশ বাল্ব ঝলক দিল। গোয়েন্দা প্রভোর কয়েকটা ছবি তুললেন। মশারি থেকে মুখ বের করলে উনি চোখ কটমুটিয়ে তাকালেন। তখন বুঝলাম কিছু জিজ্ঞেস করা বারণ। ছবি তোলা হয়ে গেলে কাগজটা আগের মতো ভাঁজ করে মেঝেতে ফেলে দিলেন। তারপর ক্যামেরা গুছিয়ে রেখে মশারির ভেতর ঢুকে গেলেন। টেবিল বাতির আলো নিভিয়ে দিলেন হাত বাড়িয়ে। একটু পরে যথারীতি ওর নাক ডাকা শুরু হলো। সকালে উঠে দেখলাম ঘন কুয়াশা চারদিকে। তাতে কর্নেলের প্রাতঃভ্রমণের ব্যাঘাত ঘটেনি। কখন বেরিয়ে গেছেন জানি না। 8টা পর্যন্ত অপেক্ষা করে যখন রোদ ফুটল তখন আমি একা বেরিয়ে পড়লাম। একা চুপচাপ বসে থাকতে ভালো লাগছিল না বলেই। তাছাড়া একটু উদ্বেগও হচ্ছিল। ফেরারি দাগি আসামি জাভেদ পাঠানের পাল্লায় পড়েননি তো কর্নেল। অবশ্য কাল তার সঙ্গে কথা বলে মনে হয়েছে সে আমাদের সাধারণ ট্যুরিস্টই ভেবেছে। কিন্তু কর্নেল ওকে বলেছেন আমরা স্টেশন মাস্টারের কোয়ার্টারে উঠেছি, অথচ আমরা আছি বেগম সাহেবার বাড়িতে। কবরখানা থেকে এটা তো সহজেই তার চোখে পড়তে পারে। কর্নেলের হেঁয়ালি এখনও অনেক সময় আমি বুঝে উঠতে পারি না। এ কথা ঠিক, কর্নেলের বুদ্ধিশুদ্ধিতে আমার আস্থা আছে, কিন্তু উনিও তো মানুষ, হিসেবে ভুল করতেও পারেন। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে নিজামত কেল্লার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে গঙ্গার দিকে হাঁটছিলাম। গতকালকের চেনা শর্টকাট পথে কিছু দূর এগিয়ে হঠাৎ চোখে পড়ল মুনা ও রুনা একটা ভাঙা ঘরের দরজা দিয়ে বেরিয়ে আসছে। তারা আমাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর রুনা বলল, বেড়াতে বেরিয়েছেন জয়ন্তবাবু? হ্যাঁ, তোমরা এখানে কি করছো? মাম্মুজানকে খুঁজছি। সে কি, উনি তো তোমাদের বাড়িতেই ছিলেন। আমারই দোষ, মা দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন। আমি তো কিছু জানি না। ভোরে উঠে দেখি দরজা বাইরে থেকে বন্ধ, তাই খুলে দিয়েছিলাম। কখন বেরিয়ে গেছেন ছোট মামা, মা খুব বকাবকি করছেন, তাই ওকে খুঁজতে বেরিয়েছি। কর্নেলের কথাটা মনে পড়ল। বলেছিলেন যে নাসির খাঁয়ের জন্য তার ভাবনা হচ্ছে। কাল রাত্রিরে ওর গান শুনে মনে হচ্ছিল পাগলামি সেরে গেছে। আমরাও তাই ভেবেছিলাম। অনেক রাত্রির অবধি কথা বললেন। সে তো আবোল তাবোল কথা। কি বলছিলেন ছোট নবাব? কিছু কি বোঝা যায়? আমি একটুও বুঝতে পারিনি। বোঝা যাবে না কেন? বললেন না বোররা কাস্তা বলে বাঁধা আছে, দেখে আয় তোরা। হ্যাঁ, বোররাখের কথাও বলছিলেন ছোট মামা। মুনা এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, মাম্মুজান, মাম্মুজান! তারপর বাঁদিকে খাড়া দেওয়ালের একটা ফোকর গোলে ঢুকে গেল। তাকে অনুসরণ করলো রুনা। আমিও ফোকর গোলে ঢুকলাম, কিন্তু তারপর আর দুই বোনকে দেখতে পেলাম না। তবে যেখানে ঢুকলাম সেখানকার অবস্থা দেখে শিউরে উঠলাম আতঙ্কে। উপর থেকে প্রকাণ্ড সব লোহার বিম ঝুলে আছে এবং খানিকটা ছাদও কাত হয়ে আছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রাণ নিয়ে পালানোর ভঙ্গিতে হন্তদন্ত এগিয়ে গেলাম বটে, কিন্তু সর্বত্র একই অবস্থা। এটা একটা বিশাল বাড়ির ভগ্নাবশেষ। তার ভেতর যেখানেই ফোকর পাচ্ছি সেই ফোকর গোলে এই ভগ্নপুরী থেকে উদ্ধারের আশা করছি, কিন্তু এ যেন এক গোলক ধাঁধা। কিছুতেই বেরিয়ে যেতে পারছি না। তখন যেদিক থেকে এসেছি সেই দিকে ফিরে গেলাম। তাতে পড়লাম আরও বিপদে। সেই ফোকরটা খুঁজেই পেলাম না আর। এবার চেঁচিয়ে ডাকলাম, মুনা, রুনা, তোমরা কোথায়? আমার সামনে ছাদ ধসে পড়া একটা স্তূপে জঙ্গল গজিয়েছে। দুই বোনের নাম ধরে ডাকতে ডাকতে ঝোপটার পাশে গেছি। কেউ চাপা স্বরে ধমক দিয়ে বলে উঠল, ঘুরে দেখি পাগল নাসির খাঁ চোখ কটমটিয়ে বেরিয়ে আসছেন ঝোপের পেছন থেকে। আজ পরনে পাজামা পাঞ্জাবি আছে বটে, কিন্তু তাতে যথেষ্ট ধুলো ময়লা লেগে আছে। ঝাঁকড়া চুলে মাকড়সার জাল আর শুকনো পাতা আটকে আছে। ঝটপট আদাব দিয়ে বললাম, আদাব ছোট নবাব সাহেব। নাসির খাঁও গম্ভীর মুখে কপালে হাত ঠেকিয়ে বললেন, আদাব। আমার হিন্দি উর্দুর জ্ঞান নাকি হাস্যকর, সেটা আবার প্রমাণিত হলো যেই বলেছি, ये आपका दो भागनी आपको ढूंढता है। अरे भाई, বাংলাতেই বলো না কেন? তুমি কি ভাবছো আমি বাংলা জানি না?
ইয়ে, আপনার ভাগ্নিরা আপনাকে খুঁজে বেড়াচ্ছে। বেড়াচ্ছে তা তো দেখছি, বেড়াক না, তাতে আমার কি আর তোমারই বা কি? বলে দুর্বোধ্য কি সব কথা বিড়বিড় করে আওড়াতে থাকলেন। এই গোলক ধাঁধার ভেতর পাগলের মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। বললাম, চলুন ছোট নবাব সাহেব, বাড়ি ফিরে চলুন, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। আপনার দিদি। দিদি টিদি চলবে না, আর অন্য কোনো কথা থাকে তো বল। আমার মনে হয় আপনার একটু সাবধান হওয়া উচিত, কারণ জাভেদ পাঠানকে কাল সন্ধ্যায় কবরখানায় দেখেছি, তার হাতে একটা রাইফেল আছে। কথাগুলো বলে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু নাসির খানের কোনো ভাবান্তরই লক্ষ্য করলাম না। আমার চোখে চোখ রেখে নির্বিকারে তাকিয়ে রইলেন। তারপর আমাকে অবাক করে চাপা গলায় বললেন, কত টাকা দিবে বলো? টাকা? হ্যাঁ টাকা, আস্তা বলে বড় রাখ বেঁধে রেখেছি, টাকা দিয়ে নিয়ে যাও। ঠিক আছে, চলুন। 20,000। ঠিক আছে, তাই দেব। মরদ কা বাত, হাতি কা দাঁত। মাল হাতে পেয়ে তখন কমাতে চাইলে তা হবে না কিন্তু। না না, আমার এক কথা বলে ওকে অনুসরণ করলাম। উত্তেজনায় আমার শরীর কাঁপছিল। কর্নেল যে এমন সময় কোথায় পাখি প্রজাপতির পেছনে টোটো করে বেড়াচ্ছেন কোনো মানে হয়? সেই ফোকরটা এতক্ষণে চোখে পড়ল। ফোকর গোলে গলি মতো রাস্তায় কিছুটা হেঁটে ফাঁকা চত্বরে পৌঁছলাম। নাসির খাঁ আগে হাঁটছিলেন। একটু পরে থমকে দাঁড়ালেন। বললাম, কি হলো? নাসির খাঁ কোনো জবাব না দিয়ে হঠাৎ এক দৌড়ে বাঁ দিকে সেই বিশাল গম্বুজ ও মিনারওয়ালা মসজিদের পেছনে উধাও হয়ে গেলেন। হকচকিয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম মুনা আর রুনাও দৌড়ে আসছে। তাহলে ভাগ্নিদের দেখতে পেয়েই আবার পালিয়ে গেলেন নাসির খাঁ। কিন্তু এবার আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, নাসির খাঁ হয় সেই হারানো এবং দুর্লভ ঐতিহাসিক ছবির খোঁজ রাখেন, নয়তো সেটা নিজেই লুকিয়ে রেখেছেন, আস্তাবলে বোররাক বেঁধে রেখেছেন। এর মানে অবশ্য নিজেই আস্তাবলের ওখানে লুকিয়ে রেখেছেন তাই বোঝায়। কিন্তু কিছু লুকিয়ে রাখার বুদ্ধি এই পাগল অবস্থায় কি ওর আছে? ধরা যাক পাগল হওয়ার আগেই লুকিয়ে রেখেছিলেন। পাগল হওয়ার পর যদি তা মনে পড়ে তাহলে ছবিটা বের করে প্রকাশ্যে হাতে নিয়ে ঘোরাই তো উচিত ছিল, কারণ উনি গত রাতে ভাগ্নিদেরও এই একই কথা বলেছেন। এতে বোঝা যাচ্ছে ছবিটার প্রতি তাঁর একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে অবচেতনে। এইসব জল্পনা কল্পনা করতে করতে দেখলাম দুই বোন মসজিদের দিকে ছুটে চলেছে। আমি সেদিকে যাব কিনা ঠিক করতে পারলাম না, খিদেও পেয়েছে। বেগম সাহেবার বাড়ির দিকেই পা বাড়ালাম। গিয়ে দেখি আবু মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। বলল, নাস্তা করবেন না স্যার? মাঝি বললেন সাহেবদের ডেকে নিয়ে, তাই আপনাদেরকে খুঁজতে বেরিয়েছিলাম। বুড়ো সাহেব কোথায় স্যার? তুমি আমাকেই বরং খাইয়ে দাও। বুড়ো সাহেব যখন ফিরবেন তখন খাবেন বরং, আমার খিদে পেয়ে গেছে। আবুর মুখে তবু হাসি ফুটল না। সে গম্ভীর মুখে চলে গেল ভেতরে। একটু পরে সে অমনি গুম হয়ে দস্তরখান নিয়ে ফিরে এলো। তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে আবু? শরীর খারাপ নাকি? আবু শুধু মাথা দোলালো। বুঝলাম গত রাতে দস্তরখানের ব্যাপারে বেগম সাহেবা তাকে নিশ্চয়ই বকেছেন। মিনা ব্রেকফাস্টের প্লেট অর্থাৎ নাস্তা নিয়ে এলো। গরম গরম পরোটা, সুজির হালুয়া, কষা মুরগির মাংস, দুটো ডিমের পোচ, তার সঙ্গে এক প্লেট খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা আপেল আর কমলা লেবুর কোয়া। এরপর কফি। বেগম সাহেবার মতে এই নাকি গরিবের ঘরের নাস্তা। উপরন্তু এই জিনিস নাকি তাঁর প্রয়াত পিতার মতেও ছিল ছোট লোকের খাদ্য। বেগম সাহেবা তাঁর পিতার যে খাদ্য তালিকা বর্ণনা করেছেন তা উল্লেখ করতে গেলে মহাভারত হয়ে যায়, এবং তা আমার নিজের কাছেই দুর্বোধ্য শব্দ সমষ্টি মাত্র। সেই সব অদ্ভুত নাম মনে রাখাও দুঃসাধ্য। মিনা কফি আনতে গেলে আবুকে জিজ্ঞেস করলাম, আজ ভালোভাবে মেঝে সাফ করেছ তো? আবু গোমড়া মুখে বলল, আমার হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে মাঝি নিজেই। সে হঠাৎ থেমে গেল। শামীমারা বেগম পর্দা ফাঁক করে একটু হেসে বললেন, কর্নেল সাহেবের মর্নিং ওয়াক এখনো হয়নি? এসে যাবেন এখনই, হয়তো পাখির পেছনে ছুটে বেড়াচ্ছেন। আপনি বড্ড কম খান।
নাকি আমাদের বাড়ির রান্না পছন্দ হচ্ছে না? না না, আরে কি যে বলেন, এমন সুস্বাদু রান্না আমি জীবনে খাইনি। সত্যি বলতে কি আমি রান্না জানি না। আগে তো বাবুর্চি ছিল, তাকে ছাড়িয়ে দেওয়ার পর মিনাই রান্না বান্না করে, আমি একটু তদারক করি শুধু। বেগম সাহেবা কথাটা বলে পর্দার আড়ালে অদৃশ্য হলেন। আবু প্লেট গুছিয়ে এবং দস্তরখান তুলে নিয়ে চলে গেল। মিনা কফির পট ও পেয়ালা রেখে গেল। কফি খেতে খেতে ব্যাপারটা ভাবতে থাকলাম। ভাঁজ করা কাগজটা খুঁজে পাওয়ার জন্য বেগম সাহেবাকে ঝাড়ু হাতে নিতে হয়েছিল। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কাগজ, কিন্তু এঁটো দস্তরখানের ভেতর রেখে দিয়েছিলেন কেন? অন্যমনস্কতার জন্যে, নাকি দ্রুত গোপন করার ঝোঁকে? কারুর চোখে পড়ার ভয়েই কি ঝটপট লুকিয়ে ফেলেছিলেন হাতের কাছে যা পেয়েছিলেন তার ভেতরেই? বাড়িতে লোক বলতে আবু, মিনা এবং তার 2 যমজ মেয়ে। কাল সন্ধ্যার পর অবশ্য নাসির খাঁও ছিলেন, কিন্তু তিনি তো পাগল মানুষ, আর আবু মিনাকে ওর ভয় করার কারণই নেই। অতএব মুনা আর ওনার চোখে পড়ার ভয়েই ঝটপট কাগজটা লুকিয়ে ফেলেছিলেন। কর্নেল ফিরে এলেন, তখন 10টা বাজে। বললাম, আমি তো ভাবছিলাম গুলি খেয়ে কাত হয়ে পড়ে আছেন কোথাও। আমি অবশ্য আপনার ডেড বডি উদ্ধারের চেষ্টা করতাম না, আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে কাল ভোরের ট্রেনে কলকাতা ফিরে যেতাম। কর্নেল আমার কথায় কান দিলেন না। পোশাক বদলে আবুকে জানিয়ে দিলেন বাইরে ব্রেকফাস্ট সেরে নিয়েছেন। আবুর কাছে জানা গেল বেগম সাহেবা মিনাকে নিয়ে কোথাও বেরিয়েছেন রিক্সা চেপে। মুনা রুনা ছোট মামাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরেছে। আবু ভেতরে চলে গেলে চাপা স্বরে বললাম, নাসির খাঁয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। আমাকে 20,000 টাকায় আস্তাবলে বাঁধা স্বর্গের বাহনটিকে বেচতে চেয়েছেন। কর্নেল ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়েছিলেন। আমার কথাটা শোনার পরও ওর কোনো ভাবান্তর ঘটল না। চুরুট ধরিয়ে দোঁয়ার ভেতর শুধু বললেন, কি আশ্চর্য, বড় নবাব সাহেব আপনাকে তার ভগ্নিপতির হত্যা রহস্যের কিনারা করতে বলেছিলেন। আপনি এত সব সূত্র পাচ্ছেন, অথচ কিছু করছেন না। কাল জাবেদ পাঠানকে হাতের কাছে পেয়েও ধরিয়ে দিলেন না। তার হাতে রাইফেল থাক আর যাই থাক, আমরা 2 জন ছিলাম এবং তার খুব কাছাকাছিও ছিল। রাইফেল ব্যবহারের সুযোগই পেত না সে। তাছাড়া আপনার কাছে রিভলভার আছে বলে আমি জানি। কর্নেল এবার হাত বাড়িয়ে খাটের মশারি স্ট্যান্ডের কোনায় ঝুলন্ত ওর জ্যাকেটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। কাগজটা আমাকে নিঃশব্দে এগিয়ে দিলেন। খুলে দেখে বললাম, এটা তো আপনার হাতের লেখা। হ্যাঁ, চিঠি। ইংরেজিতে কাকে চিঠি লিখেছেন? পড়ে দেখো আগে। চিঠিটাতে কোনো সম্বোধন নেই, তলায় কোনো নামও নেই। এ আবার কেমন চিঠি? কিন্তু পড়ার পর খুব অবাক হয়ে গেলাম। যা লেখা আছে তা বাংলা করলে দাঁড়ায় এই রকম: আমি আর 2 দিন অপেক্ষা করে দেখব, তারপর বোম্বাই চলে যাব, সেখান থেকে আবুধাবি। আমার পাসপোর্ট ভিসা সব বোম্বাইতে রেডি আছে। তুমি গেলে তোমারও যে পাসপোর্ট ভিসা করাতে অসুবিধে হবে না তা আমি বরাবর বলে আসছি। কলকাতায় ভাইজান জিনিসটার খদ্দের ঠিক করে রেখেছে, ভালো দাম পাওয়া যাবে, কাজেই আমাদের ভাড়ার টাকার অভাব হবে না। তুমি চটকুকে কেন এত ভয় পাচ্ছ বুঝছি না। আরে সে তো পাগল হয়ে গেছে, তবু যদি সে বাগড়া দে তাকে খতম করতে আমার হাত কাঁপবে না। আর হ্যাঁ, তুমি বুনো হাঁসের রোস্ট খেতে চেয়েছ। 2 দিন ধরে রসনি বাগ ঝিলে হাঁস মারার চেষ্টা করছিস, কিন্তু মুশকিল হলো আমার এই রাইফেলের গুলিতে হাঁস মরলে এমন ছাতু হয়ে যায় যে শুধু খানকত পালক ছাড়া আর কিছু থাকে না। তবু দেখছি চেষ্টা করে। বুঝতে পারছি আগের দিনগুলো তুমি ফিরে পেতে চাইছো, যখন ঝিলে আমি বন্দুকবাজি করে বেড়াতাম আর তুমি প্যালেসের ছাদ থেকে রুমাল নাড়তে। আচ্ছা, এখানেই থাক আর দেখি তুমি কি করো আর 2 দিন। মনে রেখো, ऐ हुस्न तू पूछती मेरा मंजिल कितनी दूर है, तेरे गुलबदन से मेरा मोहब्बतों का दम जितना दूर है। যার মানে দাঁড়ায়, হে সুন্দরী, জানতে চাইছো আমি কত দূরে আছি? তোমার গোলাপ শরীফ থেকে আমার প্রেমের নিঃশ্বাসের যতটা দূরত্ব, আমি ততটা দূরে।
পড়া শেষ হলে কর্নেল একটু হেসে বললেন, কিছু বুঝলে? হ্যাঁ, এটা একটা প্রেমপত্র, সম্ভবত জাভেদ লিখেছে। কিন্তু আপনার হাত দিয়ে ইংরেজিতে লিখলো কেন? এটা অনুবাদ। কাল রাতে দাস্তারখানের ভাঁজ থেকে যে চিঠিটা পাওয়া গিয়েছিল তার ফটো তুলে নিয়েছিলাম। হ্যাঁ, দেখেছি। ফটো তুলে নিয়ে ওটা মেঝেই ফেলে দিয়েছিলেন, আর সকালে বেগম সাহেবা আবুর হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে নিজেই মেঝে সাফ করতে গেলেন কেন, তাও এখন বুঝতে পারছি। জাহানাবাদে ট্যুরিস্ট অল্প বিস্তর আসে, তাই এখানে স্টুডিও আছে। সকালে গিয়ে ভদ্রলোককে স্পেশাল চার্জ দিয়ে প্রিন্ট করালাম। তারপর এক উর্দুভাষী স্কুল শিক্ষককে খুঁজে বের করলাম। তিনি ভালো বাংলা বলতে পারেন না, তবু যা বললেন তাতে প্রচুর ইংরেজি থাকায় আমি ইংরেজিতে অনুবাদ করে ফেললাম। ও, তাহলে এই ব্যাপার। জাভেদ পাঠানের সঙ্গে বেগম শামীমারার বাল্য প্রণয়ের জের এখনো পুরোদমে চলছে। অবশ্য বেগম সাহেবাকে এখন পরিণত যৌবনা বলা যায়, কিন্তু তাহলে তো বেগম সাহেবা জানেন জাভেদ কোথায় লুকিয়ে আছে, তাই না? এমনকি জাভেদের দাদা ফরিদ সাহেবও জানেন দেখছি। বেগম সাহেব তো অবশ্যই জানেন, কারণ তিনিই তাকে খাদ্য পাঠান নিয়মিত মিনার হাত দিয়ে। মিনা আস্তবলের ওদিকটা ঘুরে কবরখানায় ঢোকে। আমার কাছে সবসময় বাইনোকুলার থাকায় এই একটা সুবিধা জয়ন্ত, বহুদূর থেকেও অনেক দৃশ্য আমার দেখা হয়ে যায়। মুনারুনা কি জানে এসব কথা? না, তাদের মনে কবরখানার জিন সম্পর্কে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। বেগম সাহেবা তো তাহলে দেখছি সাংঘাতিক মেয়ে। প্রেম মানুষকে অন্ধ করে ডার্লিং। নিজের স্বামীকে খুন করেছিলেন প্রেমিককে দিয়ে। এমন নিষ্ঠুরতা প্রেমে শোভা পায় না কর্নেল, সে আপনি যাই বলুন। এটাকে আমি বলবো ব্যভিচার। জার্জিস কাকে খুন করেছিল? তাহের দর্জি। কিভাবে জানলেন? নবাবদের আস্তাবলের বাড়িটা তুমি দেখোনি, দেখার মতো জায়গাও নয়। কবরখানার পূর্ব দক্ষিণ কোণে ওই যে দেখছো ভাঙাচোরা বাড়িটা, ওটাই আস্তাবল ছিল নবাবদের স্বর্ণযুগে। এখনো গোটা তিনেক ঘর আস্ত আছে। একটাতে থাকতো তাহের মিয়া, বাকি দুটোর মধ্যে একটাতে থাকে এক বুড়ি, অন্যটাতে তার দূর সম্পর্কের নাতি মকবুল রিক্সাওয়ালা আর তার বউ। বাজার থেকে ফেরার পথে মকবুলের রিক্সায় আসছিলাম। আমার স্বভাব তো জানো, মকবুলের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম। কোথায় সে থাকে জিজ্ঞেস করতে বলল আস্তাবলে থাকে। নবাবী আস্তাবল দেখার আগ্রহ একজন টুরিস্টের থাকতেই পারে, কাজেই সে সেখানে নিয়ে যেতে আপত্তি করল না। তাহের দর্জির ঘরও দেখলাম। তারপর তাহের মিয়ার হত্যাকাণ্ড নিয়ে কথা শুরু হলো। বুড়ি কান করে শুনছিল। হঠাৎ বলে উঠল, তাহের মরবে না কেন? সে যে নেমো হারাম ছিল, নবাবদের জামাইকে তো সেই খুন করেছিল। মকবুল আতকে উঠে বলল, চুপ চুপ। বুড়ি খুব জেদি, বলল যে চুপ করার কি আছে, সে নিজের চোখে দেখেছে ভোরবেলায় কি নিয়ে দুজনে কবরখানার ভিতর কাড়াকাড়ি ধস্তাধস্তি চলছিল। তারপর তাহের দর্জি নবাবদের জামাইয়ের মাথায় ইঁট ছুঁড়ে মারল। বেগতিক দেখে মকবুল বলল, আমার নানি পাগল হয়ে গেছে, ওর কথায় কান দেবেন না। যাই হোক, বুড়ির মিথ্যে কথা বলার কারণ নেই। তাছাড়া আমার সাজানো ছকটার সঙ্গে বুড়ির বিবৃতি চমৎকার খাপ খেয়ে যাচ্ছে। ছকটা কি? ছকটার শুধু এক জায়গায় খুঁত ছিল, সেটা তোমার কথায় দূর হয়েছে। এখন ছকটি খাসা হয়েছে। তুমি একটি মূল্যবান সূত্র পেয়েছিলে জয়ন্ত। আপনি কি নাসির খাঁ আস্তাবলে বোর্রাক বেঁধে রাখার ব্যাপারটা মূল্যবান সূত্র বলছেন? এক্স্যাক্টলি। অলবিরুনির আঁকা ঐতিহাসিক ছবিটি যে আস্তাবলে কোথাও লুকোনো ছিল তাতে আমার সন্দেহ নেই। আর তা ছিল তাহের দর্জির ঘরে। জার্জিস সাহেব আর তাহের মিয়াকে বুড়ি কবরখানায় মারামারি করতে দেখেছিল। কি একটা নিয়ে কাড়াকাড়ি করছিলেন ওরা, সেটা ওই ছবি। জার্জিস সাহেবকে মেরে তাহের ছবিটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। কবরখানায় জার্জিস সাহেব ছবি নিয়ে কি করছিলেন? বড় নবাব সাহেব যাতে ছবিটা জোর করে না নিয়ে যান, তাই উনি সেটা লুকিয়ে রাখতেই গিয়ে থাকবেন। তাহের দর্জি যে কোনো উপায় জেনে থাকবে মূল্যবান ছবিটার কথা। সে যে ওঁত পেতেছিল এমন নাও হতে পারে, কারণ তার ঘরের পশ্চিম জানালা থেকে কবরখানা পরিষ্কার দেখা যায়। দূরত্ব মোটে মিটার 10 বেশি নয়। বড় নবাব সাহেবও তাকে ছবিটার ব্যাপারে কিছু নির্দেশ দিয়ে থাকতে পারেন, কিন্তু তাহেরের ঘরটা খোঁজা খুবই দরকার আজই। মিস্টার ভদ্রকে বলা আছে অবশ্য, কিন্তু তত গা করছেন না। দেখি বিকেলের মধ্যে আসেন কিনা, নইলে রাতেই চুপি চুপি হানা দেব। নাসির খাঁ পাগল হয়ে গিয়ে সমস্যা বেড়েছে, নইলে উনি অনেক কিছু জানেন বলে আমার ধারণা।
দিদির গোপন প্রণয় থেকে শুরু করে সবকিছুই সম্ভবত ওর জানা। বিড্ডু বলেছিল বড় নবাব সাহেব ওষুধ খাইয়ে ওকে পাগল করে দিয়েছেন। ছবিটা উদ্ধার করা গেলেও সেটা আর নবাব পরিবারের হবে না। কেন? ওটা এখন রাষ্ট্রীয় সম্পত্তি। সরকার যে মুহূর্তে নিজামত কেল্লা অধিগ্রহণ করেছেন সেই মুহূর্তে তার যা কিছু ইট কাঠ পাথর পর্যন্ত সবই সরকারের মালিকানায় চলে গেছে। বড় নবাব সাহেব কেন অত অস্থির হয়ে আমার শরণাপন্ন হয়েছিলেন এবার তা স্পষ্ট হয়েছে জয়ন্ত। উনি আসলে ওর ভগ্নিপতির হত্যা রহস্যের কিনারা করতে চাননি, ওটা নেহাত অছিলা। ওর আসল উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে ছবিটি উদ্ধার করানো, কিন্তু আমি যে দেশের আইন লঙ্ঘনের পক্ষপাতী নই উনি সেটা অনুমান করেননি। ভেবেছিলেন আমি গোয়েন্দাগিরি করি টাকার লোভে, তাই প্রথমে টেলিফোনে যোগাযোগ করে টাকার কথাই তুলেছিলেন। এদিন দুপুরে খাওয়ার পর আর ভাত ঘুম ঠেকানো যায়নি। কম্বলের তলায় বিকেল অবধি পড়ে থেকে এবং অজস্র দুঃস্বপ্ন সুখস্বপ্ন দেখে আবুর ডাকে উঠে বসেছিলাম। আবু কফি এনে ডাকছিল। তার কাছে জানতে পারলাম বুড়ো সাহেব রশনিবাগে আমবাগানের পরগাছা পাড়তে গেছে। আবুকেই একজন গাছে চড়তে জানা লোক জোগাড় করে দিতে হয়েছে। ভাত ঘুমের পর নিঝুম বেলায় কফিটা দারুণ লাগলো। নিজামত কেল্লার ভগ্নস্তূপের ফোকর গলিয়ে টকটকে গোলাপি রোদ চুঁইয়ে পড়েছিল এবং কবরখানার গাছপালা জুড়ে তখনই নীলচে কুয়াশার আলোয়ান মুড়ি দেওয়ার আয়োজন শুরু হয়েছে। কফি খেয়ে ভাবলাম একটু চক্কর দিয়ে আসি, নইলে দুপুরের বিরিয়ানি আর কোরমা কোপ্তা হজম হবে না। কিন্তু এই অবেলায় একটা বেয়াড়া ইচ্ছে মাথায় চেপে বসল। কবরখানায় গিয়ে একটু গোয়েন্দাগিরি করলে কেমন হয়? জাভেদ পাঠানের ভূগর্ভস্থ গোপন ডেরার হদিশ যদি পেয়ে যাই, কর্নেলকে টেক্কা দিতে পারবো। কবরখানার পশ্চিম প্রান্তে চলে গেলাম ঘুরতে ঘুরতে। ওদিক দিয়ে গেলে কারুর চোখে পড়ার চান্স কম। ধ্বংসস্তূপ এবং ঝোপঝাড়ের ভেতর দিয়ে কবরখানার নিচু পাঁচিল পেরিয়ে একটা প্রকাণ্ড কলকে ফুলের ঝোপের সামনে গিয়ে পড়লাম। ঝোপটার ভেতর সার সার কয়েকটা পুরনো কবর আছে। সেগুলোর মাথায় ছাদ ছিল মনে হলো, কারণ তিনটে থাম এখনো তিন কোনায় খাড়া রয়েছে, এক একটা ফুট 6-7 উঁচু। চতুর্থ থামটার চিহ্নই নেই। থামগুলো বেশ মোটা। ধূসর আলোয় এই কবরগুচ্ছকে খুঁটিয়ে দেখতে দেখতে বুঝলাম ছাদের ধ্বংসাবশেষ কোনো যুগে সরিয়ে কবরগুলোকে মুক্ত করা হয়েছিল এবং সবই অল্প বয়সী মানুষের অথবা স্ত্রীলোকেরও হতে পারে। এই সময় চমকে উঠলাম। কেউ যেন গুনগুন করে গান গাইছে কোথাও। গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপরই বুঝতে পারলাম এই গান পাগল নাসির খাঁই গাইছেন। একটু তফাতে একটা কাঞ্চন ফুলের গাছের তলায় একটা উঁচু কবরে আমার দিকে পিছু ফিরে বসে আছেন নাসির খাঁ। তন্ময় হয়ে গান শুনছিলাম। শীতের দিনের শেষ আলোটুকু মিলিয়ে গিয়েছিল কখন। আবছা আঁধার ঘনিয়ে এসেছিল। হঠাৎ আমার পেছনে কোথাও খটখট হড়মড় গোছের চাপা একটা শব্দ হতে লাগলো। ঘুরে কিছু দেখতে পেলাম না। শব্দটা তারপরই থেমে গেল। ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম। এগিয়ে গিয়ে সাড়া দিলাম নাসির খাঁকে, কিন্তু উনি আমাকে দেখেও যেন দেখতে পেলেন না। আপন মনে গান গাইছেন গুনগুন করে। কবরের সংসর্গ দেখছি বড় বিপজ্জনক। খালি মৃত্যু আর মৃত্যু ছাড়া কথা নেই। জলজ্যান্ত মানুষের পক্ষে মৃতদের মাঝে গিয়ে পড়া ঠিক নয়। এখনই আমার কেটে পড়া উচিত। গোয়েন্দাগিরি আমার সইবে না। তারপর নাসির খাঁ সম্পর্কে কর্নেলের ভাবনার কথা মনে পড়ায় ওকে এখান থেকে চলে আসার জন্য ডাকলাম। এমনকি বোর্রাক কিনতে চাওয়ার কথাও বললাম। উনি কানেই নিলেন না। তাই ভাবলাম উত্তরের গেট দিয়ে বেরিয়ে গিয়ে ওর ভাগ্নিদেরই খবর দিই। কিছু দূর গেছি, হঠাৎ পেছনে কোথাও একটা হুঙ্কার শুনতে পেলাম। আবছা আঁধারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু তারপরই নাসির খাঁয়ের চিৎকার শোনা গেল। তারপর গুলির শব্দ। সন্ধ্যার গোরস্থানের স্তব্ধতা মুহূর্তের জন্য চিড় খেল। আমার আর এতটুকু সন্দেহ রইল না যে হতভাগ্য নাসির খাঁকে তার আকাঙ্ক্ষিত মৃত্যু উপহার দিয়েছে জাভেদ পাঠান। সঙ্গে টর্চ নিয়ে বেরোয়নি, তাই দৌড়ে উত্তরের গেট দিয়ে বেরিয়ে পোড়ো জমি ভেঙে বেগম সাহেবার বাড়িতে পৌঁছলাম। আবু ঘরের মেঝেতে ঝাড়ু বোলাচ্ছিল। রোজ সকাল সন্ধ্যা এই তার কাজ। আমাকে দেখে বলল, বুড়ো সাহেব এসেছিলেন এক দঙ্গল পুলিশ নিয়ে। আস্তা বলে কি হচ্ছে দেখুন গিয়ে। কি হচ্ছে তা জিজ্ঞেস করার মন ছিল না। টর্চ বের করে বললাম, আবু
শিগগির বুড়ো সাহেবকে খবর দাও, কবরখানায় আবার মানুষ খুন হয়েছে। আবু তাকিয়ে রইল। আমি দৌড়ে চললাম কবরখানায়। দূর থেকে টর্চের আলো ফেলে থমকে দাঁড়িয়ে গেলাম। নাসির খাঁ খুন হননি, কোমরে দুহাত রেখে সহাস্যে দাঁড়িয়ে আছেন। মাটিতে একটা লোক আরেকটা উপুড় হয়ে থাকা লোকের পিঠে চেপে বসেছে। সে নাসির খাঁকে বলছে, জলদি লাও বেটা, জলদি করো। লোকটার কাছে গিয়ে চিনতে পারলাম সে বিড্ডু, এবং তলার লোকটি জাভেদ পাঠান। তার রাইফেলটা একটু তফাতে পড়ে রয়েছে। বুঝলাম জাভেদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু বিড্ডু কোত্থেকে হঠাৎ সময় মতো আবির্ভূত হলো? তাকে তো কলকাতায় দেখে এসেছিলাম। বিড্ডু আমাকে চিনতে পারল না প্রথমে। সে দম আটকানো গলায় বলে উঠল, দেখিয়ে সাহেব, এর নাম আছে জাভেদ পাঠান। খুনি ওর দাগি আসামি আছে হারামি। ছোট নবাবকে খুন করতে গুলি চালিয়ে দিল, तो আমি একে पकड़े ফেললাম। साहब जरा मेहरबानी करके आप थाना में खबर भेजिए जल्दी, हम ही ओके पकड़े রেখেছি। রাইফেলটা কুড়িয়ে নিয়ে চেম্বার খুলে দেখলাম এখনো দুটো গুলি আছে। রাইফেলটা অটোমেটিক, তাই গুলি দুটো বের করে পকেটে রাখলাম। বিড্ডু আবার তাগিদ দিল, তারপর আমাকে চিনতে পারলো। একগাল হেসে বলল, ওহো, চিনেছি চিনেছি, আপনি ছোটা গোয়েন্দা সাহেব আছেন। তো বুড়ো গোয়েন্দা সাহেব কোথায়? উনি কো জলদি বুলাইয়ে। ওকে রুমাল ছুড়ে দিয়ে বললাম, তুমি আসামির হাত দুটো রুমাল দিয়ে বেঁধে ফেলো বিড্ডু, বুড়ো গোয়েন্দা সাহেব এখনই এসে যাবে। বিড্ডু জাভেদের হাত দুটো পেছন থেকে পিটমোড়া করে বাঁধল, তারপর উঠে দাঁড়ালো। জাভেদ ওঠার চেষ্টা করলে সে তার জুতোশুদ্ধ পা পিঠে চাপিয়ে গর্জন করে উঠল, চুপসে শো, একদম চুপসে। কয়েকটা টর্চের আলো ফেলতে ফেলতে কর্নেল এসে পড়লেন সদল বলে। কনস্টেবলরা এসেই জাভেদকে ওঠালো, তারপর তার কাঁধে থাবা আঁকড়ে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। রাইফেল এবং গুলি দুটো পুলিশ অফিসার মিস্টার ভদ্রকে দিলাম। আগাগোড়া ঘটনাটাও বললাম। কর্নেল টর্চের আলো ফেলছিলেন চারদিকে। হঠাৎ বললেন, কিন্তু নাসির খাঁ কোথায় গেলেন? কর্নেল হন্তদন্ত হয়ে উত্তরের গেটের দিকে এগিয়ে গেলে তাকে অনুসরণ করলাম। জিজ্ঞেস করলাম, আস্তাবল অভিযানে লাভ হলো কর্নেল? হয়েছে। ছবিটা পেয়েছেন? কোথায় রাখা ছিল? ছবি পাইনি। তাহলে লাভটা কি হয়েছে? বড় নবাব সাহেবের কিছু চিঠি পাওয়া গেছে, যা অনুমান করেছিলাম। বশির খাঁ তাহের মিয়াকে তার ভগ্নিপতি জার্জিস খাঁর উপর নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। ছবিটা বেচতে পারলে টাকার অর্ধেক ভাগ দিতে চেয়েছিলেন, তাই তাহের তককে তককে ছিল। একেই বলে মশা মারতে কামান দাগার আয়োজন। মিনা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল দক্ষিণের খোলা বারান্দায়। কর্নেলকে বলল, মাজিকে খুঁজে পাচ্ছি না, মুনা রুনা কান্নাকাটি করছে। পাগলা নবাবকে তুমি দেখেছো মিনা? উনি ভাগ্নিদের কাছে বসে আছেন। এসো তো জয়ন্ত। বাড়ি ঘুরে নহবতখানার ফটক পেরিয়ে গিয়ে একটা সাইকেল রিক্সা ডাকলেন কর্নেল। দুজনে উঠে বসলাম রিক্সাতে। তারপর কর্নেল বললেন, রোশনীবাগ চলো, একটু তাড়াতাড়ি গেলে বকশিস পাবে। সারা পথ আমার কোনো প্রশ্নের জবাব পেলাম না। অবশেষে আবিষ্কার করলাম আমরা গিয়াসউদ্দিন পাঠানের বাড়ির দিকে চলেছি। দরজায় কর্নেল জোরে কড়া নাড়লেন। একটু দেরি করে দরজা খুলল। গিয়াসউদ্দিন আমাদের দেখে কেমন যেন হকচকিয়ে গেলেন। বেগম সাহিবা কো খবর ভেজিয়ে মেহরবানি করকে। গিয়াসউদ্দিন কিছু বলতে ঠোঁট ফাঁক করেছেন। তার পেছন থেকে বেগম শামীমারা এগিয়ে এসে বললেন, চলুন কর্নেল সাহেব, আর ঝামেলা করে লাভ নেই। আপনার হাতে কি? শামীমারা বাঁকা হাসলেন। এক মুঠো ছাই নাসিরের মুখে মাখিয়ে দেব বলে নিয়ে যাচ্ছে। সর্বনাশ, ছবিটা পুড়িয়ে ফেললেন আপনি। একটা অমূল্য ঐতিহাসিক ছবি। বেগম সাহেবা, এ কি করলেন আপনি? বৃদ্ধ গিয়াসউদ্দিন তেমনি কাঠপুতুল হয়ে দাঁড়িয়ে রইলেন। শামীমারা বেরিয়ে এসে বললেন, চলুন। জনহীন অন্ধকার রাস্তায় রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। কর্নেল বললেন, বেগম সাহেবা, আপনি এই রিক্সায় চলে যান, আমরা হেঁটেই ফিরব। পথে রিক্সা পেলে পাঠিয়ে দিচ্ছি স্যার। তাই দিও। আর শোনো, তুমি ওকে পৌঁছে দিয়ে একটু অপেক্ষা করো। তোমার ভাড়াটা না, তুমি বরং ভাড়াটা নিয়েই যাও। हमको पहुंचा दो जल्दी, फिक्र मत करो, हम सब दे देंगे। জি। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিল। কর্নেল ভাড়া দেওয়ার সুযোগ পেলেন না। রোশনীবাগের জনহীন রাস্তায় শীতের সন্ধ্যায় হাঁটছিলাম দুজনে। একটু পরে কর্নেল চুরুট ধরালেন। লাইটার জ্বালানোর সময় ওর মুখে একটা প্রশান্তির ভাব দেখতে পেয়েছিলাম। তাই বললাম, ছবিটা তাহলে বেগম সাহেবা গিয়াসউদ্দিন সাহেবের বাড়িতে এনে রেখেছিলেন? হ্যাঁ, তবে সেটা আজই বেলা 10টার পরে কোনো এক সময়।
বুঝেছি, মিনাকে নিয়ে ওই সময় বেরিয়েছিলেন, আবু বলছিল। ছবিটা আস্তা বলে গত রাতে তাহের মিয়ার ঘর থেকেই হাতিয়েছিলেন স্বামী মারা। কাল রাতে পাগল নাসির খাঁ ভাগ্নিদের বলেছিলেন আস্তা বলে বোর রাখ বাঁধা আছে। দুই বোনই আমাকে বলেছে গত রাতে মা মিনাকে নিয়ে বেরিয়েছিলেন, তখন রাত্রি প্রায় 12টা বাজে। আস্তা বলে তাহের দর্জির ঘরে ঢোকার অসুবিধে নেই, কারণ পশ্চিমের জানালা একেবারে ভাঙাচোরা। মুনা রুনা ভোরবেলায় কবরখানায় ফুল দিতে গিয়ে আমাকে সেখানে দেখে ভড়কে গিয়েছিল। যাই হোক, মেয়ে দুটো অত্যন্ত সরল, কথায় কথায় সব ফাঁস করে দিল। তাহলে নাসির খাঁয়ের কথা শুনেই বেগম সাহেবা বুঝতে পেরেছিলেন ছবি কোথায় আছে। ঠিক তাই। মুনা রুনার বর্ণনা অনুসারে ছবিটা খুবই ছোট্ট, কাপড়ে আঁকা কালো রঙের স্বর্গীয় বাহনের ছবি। ইঞ্চি 4 লম্বা আর ইঞ্চি 4 চওড়া ফ্রেমে কাঁচ দিয়ে বাঁধানো ছিল। বোঝা যায় ছবিটা বেচে প্রেমিকের সঙ্গে চলে যেতেন বেগম সাহেবা, হতভাগিনী মেয়ে দুটোকে ফেলে রেখে। কে জানে কি করতেন। স্ত্রীলোকের মনের কথা নাকি দেবতারাও টের পান না। তবে আমি জানি মেয়েদের প্রতি স্বামী মারার স্নেহ কিছু কম নেই। তাই আমার ধারণা স্নেহের জয়ই হতো। জয়ন্ত, অবৈধ প্রেমের চেয়ে বাৎসল্যের টান অনেক বেশি। আসলে জাভেদ ওকে প্ররোচিত করত, আর উনি ভুগতেন দ্বিধাদ্বন্দ্বে। এবার বোধ করি দ্বিধাদ্বন্দ্ব ঘুচে গেল। বাৎসল্যেরই জয় আশা করতে পারবো। একটা রিক্সোর ভেপু বাজছিল দূরে, যুগযুগ করছিল ভুতুড়ে একটা আলো। রিক্সোটা এসে দাঁড়িয়ে গেল। রিক্সাওয়ালা বলল, ছিলাম সাহেব। সেই রশিদ রিক্সাওয়ালা। নহবত খানা ফটক পেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, গিয়াসউদ্দিনের বাড়িতে ছবি রাখার খবর কে দিল আপনাকে? বাইনোকুলার। সে কি, কি করে? অর্কিডটা পাড়ার জন্য নিজেই গাছে উঠেছিলাম, কিন্তু অত উঁচুতে এই প্রকাণ্ড শরীরের পক্ষে পৌঁছানো অসম্ভব হতো। ডালটা ভেঙে যেত এবং মারা পড়তাম। তবে আমার যা স্বভাব, গাছে উঠে বাইনোকুলারে গিয়াসউদ্দিনের বাড়ির উঠোনে বেগম সাহেবা আর মিনাকে দেখে অবাক হইনি। নাসিরের ভয়ে ছবিটা কোথাও লুকিয়ে রাখতেই হতো ওকে। ডেরায় পৌঁছে দেখি আবু দাঁড়িয়ে আছে। কর্নেল বললেন, তোমার মাজি এসেছেন? জি সাহেব। পাগলা নবাব ঘরে আছেন তো? জি সাহেব, আপাদের সাথে গল্প করছেন। খুব ভালো। দেখো তো বাবা, একটু কফি খাওয়াতে পারো নাকি? বড্ড ঠান্ডা আজ। আবু চলে গেলে জিজ্ঞেস করলাম, একটা কথা কিন্তু বুঝতে পারছি না, তাহের দর্জি কাল ভোরে কবরখানায় ঢুকেছিল কেন? এই প্রশ্নের সঠিক জবাব হয়তো পাওয়া যাবে না, তবে আমার অনুমান সে কবরখানায় জাভেদের লুকিয়ে থাকার ব্যাপারটা কোনোভাবে টের পেয়ে থাকবে। তাই কৌতূহলী হয়ে তদন্ত করতে গিয়েছিল হয়তো, কিংবা গতকাল ভোরবেলা তার চোখে পড়েছিল কিছু, হয়তো জাভেদকে দেখতে পেয়েই তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সেটাই অবশ্য স্বাভাবিক। কর্নেল, জাভেদের লুকিয়ে থাকার জায়গাটা দেখার খুব ইচ্ছে হচ্ছে। কলকে ফুলের জঙ্গলের ভেতর সাদা পাথরের একটা প্রকাণ্ড কবর আছে। ওটা নকল কবর। পাথরের ঢাকনা সরালে সিঁড়ি আছে। নিচে একটা ঘরের ভেতর নবাব ইস্কান্দার খানের আসল কবর। তার আশঙ্কা ছিল ইংরেজরা তার মৃতদেহের অবমাননা করবে, তাই ওই পাতাল ঘরে নিজের আসল কবরের ব্যবস্থা করে রেখেছিলেন। যাই হোক, তোমাকে সেই পাতাল ঘরে ঢোকাতে রাজি আছি, তবে তুমি যদি ভয় পেয়ে হার্ট ফেল করো, আমি দায়ী থাকবো না। ভয় পাওয়ার কি আছে? জাভেদ তো দিব্যি সেখানে থাকতো। ডার্লিং, জাভেদ একজন দুঃসাহসী লোক, খুনি, ডাকাত এবং একসময় স্মাগলারও ছিল সে। তার পক্ষে কবরের পাশে শুয়ে নাক ডাকানো খুবই সম্ভব। থাকবে বাবা, কি দরকার কবরে ঢোকার? আবু কফি আনলো, চাপা স্বরে বলল, মাঝি খুব কাঁদছেন। পাগলা নবাব ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে গান করছেন। কী সব হচ্ছে বাড়িতে, আমার একটুও ভালো লাগছে না। দুঃখিত বালকটি পশ্চিমের বারান্দায় চলে গেল। কানে এলো পাগল নাসির খাঁ গুনগুন করে গান গাইছেন। একটু পরে বিড্ডু এসে সেলাম দিয়ে মেঝেতে বসল। কর্নেল জিজ্ঞেস করলেন, থানা থেকে এলে বিড্ডু? জি হ্যাঁ সাহেব। তুমি কলকাতা ফিরবে কবে? ছোটকু নবাবকে সাথে নিয়ে যাব, দেখি ওনার কখন মর্জি হয়। তুমি হঠাৎ কলকাতা থেকে চলে এলে কেন বিড্ডু? কর্নেল সাহেব আমাকে আসতে বলেছিলেন, তাই চলে আসলো। তুমি তখন কবরখানায় কি করছিলে? কিচ্ছু না, আমি এসে ছোটকু নবাবকে ঢুঁড়ছিল। ঢুঁড়তে ঢুঁড়তে কবরখানায় গেল, গিয়েই দেখলো কি জাভেদ হারামি বন্দুক তাক করেছে। আমি ওকে পকড়ে ফেললো, গোলি भी ছুটে গেল। বাপরে বাপ, হারামি ডাকুর গায়ে এত তাকত! আমাকে বুড্ঢা সমঝেছিল। সব
জাভেদকে পকড়াও করলো পুলিশ, लेकिन और बड़ा भाई फरीद भी হারামি আছে। ওই তো ছোটকু নবাবকে হেকিমি দাওয়া খিলাকে পাগল করে দিয়েছে। আমি এখন সমঝে লিয়েছি ফরিদই ऐसा किया। কর্নেল নিবন্ধ চুরুটটি ধরিয়ে ধোঁয়ার ভেতর বললেন, ফরিদ সাহেবকে শিগগির পুলিশ অ্যারেস্ট করবে বিড্ডু। পাসপোর্ট জাল করার জন্য পুলিশ ওর দিকে নজর রেখেছি কিছুদিন থেকে। মিনা এসে মৃদুস্বরে বলল, কর্নেল সাহেব আপনাকে অন্দরে আসতে বললেন মাঝি। বিট্টু ভাইয়া কখন এলে তুমি? তা এখানে বসে আছো কেন? ভেতরে এসো। কর্নেল ও বিড্ডু অন্দরমহলে গেলে প্যাড বের করে রিপোর্টাজ লিখতে বসলাম। একখানা জম্পেস রিপোর্টাজ লিখতে হবে। একাদশ শতাব্দীর পর্যটক ও পণ্ডিত আল বিরুনির আঁকা স্বর্গীয় বাহনের ছবি থেকেই শুরু করা যাক। ওই বাহনে চেপে জাহানাবাদের নবাব বংশীয়া এক প্রেমিকা প্রেমের স্বর্গে যেতে চেয়েছিলেন। শেষে ব্যর্থ প্রেমের প্রতিহিংসায় বাহনটিকে পুড়িয়ে ছাই করে দিলেন। ব্যর্থ প্রেমের প্রতিহিংসা এখানেই শেষ হলো। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন কর্নেলের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে বিবেক, হৃদ, বিশ্বমিত্র, পারমিতা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন যাতে আরও অনেকের কাছে আমাদের চ্যানেলটি পৌঁছতে পারে। এটুকু তো আপনি আমাদের জন্য করতেই পারেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।